যে অনুপাতের যে অঙ্কগুলো করছিলাম সেগুলো কিন্তু সবকিছু ছিল যেখানে দুটো করে আমরা মানে দুটো করে ডিজিটের অনুপাত করছিলাম, কিন্তু এখন আমরা যেটা শিখবো সেটা কিন্তু 2 এর অধিক যদি আমাদের ডিজিট থাকে। যেমন ধরুন যদি আমাকে বলা থাকতো A:B:C, তাহলে 3:4:5 ধরুন যদি থাকতো, তাহলে এই সমস্ত যে অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্ত অঙ্কগুলোকে শিখবো সেটা এবার আমরা দেখবো। দুটো করে ডিজিটের অনুপাত করছিলাম, কিন্তু এখন আমরা যেটা শিখবো সেটা কিন্তু 2 এর অধিক যদি আমাদের ডিজিট হয়। যেমন ধরুন যদি আমাকে বলা থাকতো A:B:C, তাহলে 3:4:5 যদি হয়, তাহলে এই সমস্ত যে অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে এই সব অঙ্কগুলোকে শিখবো সেটা এবার আমরা দেখব। দেখুন এখানে আমাকে বলেছে 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত। তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 8 এবং 18 এর মধ্যে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বিষয়টা হচ্ছে সাধারণত দেখা যায় ধরুন A:B, A:B, C, B:C। দেখুন এখানে আমাকে বলেছে 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত। তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 8 এবং 18 এর মধ্যে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বিষয়টা এই যে বিটা, দেখুন এই বিটা কিন্তু দুটো অনুপাতের মধ্যেই কমন রয়েছে, এইটাকেই বলা হয়ে থাকে যে মধ্য সমানুপাতি। অর্থাৎ এর যার প্রথম পদ এবং শেষের পদটার মিডিলের যে পদটা যখন আমাদের এক হয়ে যাবে তখন আমরা কিন্তু সেটাকে বলতে থাকবো মধ্য সমানুপাতি। তো এক্ষেত্রে দেখুন আমাকে বলেছে 8 এবং 18 এর মধ্যে মধ্য সমানুপাতিটা কত। অর্থাৎ এই যে ধরুন A এর জায়গাটায় থাকবে 8 এবং এই যে C এর জায়গায় থাকবে 18, তাহলে আমার এই মাঝখানে যে বি কোয়ান্টিটির যে ভ্যালুটা এইটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমি কি করব, স্বাভাবিক নিয়ম অনুযায়ী A/B এবং শেষের পদটা মিডিলের যে পদটা যখন আমাদের এক হয়ে যাবে তখন আমরা কিন্তু সেটাকে বলতে থাকবো A/B এর যে ভ্যালুটা হবে B/C এর কিন্তু একেবারে সেম ভ্যালু হয়ে দাঁড়াবে। তো এই যে A/B এবং B/C এই দুটোর অনুপাত যখনই একই রকম হবে তখনই কিন্তু আমরা বলতে পারি যে এই বিটা হচ্ছে এদের মধ্য সমানুপাতি। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখুন এর জায়গায় আমরা বসাতে পারি 8 কে এবং বিটা আমাকে বের করতে হবে, আর সি এর জায়গায় আমরা বসাবো 18 কে। তাহলে দেখুন এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে আমরা বলতে পারি এটা b স্কয়ার, ঠিক আছে, এবং 8 × 18। এইবার আমাকে বের করতে হবে এই বি এর ভ্যালুটা কত। তো দেখুন 8 18 144। তো সেক্ষেত্রে আমরা বি এর ভ্যালু কত পেয়ে যাব, b ± 12। তো দেখুন অপশনে যেহেতু আমার 12 রয়েছে তাহলে নিশ্চয়ই আমি প্লাস ভ্যালুটাকে নেব, কারণ স্কয়ারকে যখন আমরা রুট থেকে মানে স্কয়ার থেকে যখন আমরা রুটে কনভার্ট করি সাধারণত আমাদের ভ্যালু হয়ে দাঁড়ায় পজিটিভটাও নেব আমরা এবং নেগেটিভটাও নেব। তো যেহেতু এখানে অপশনে রয়েছে 12, তা 12 যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে +12 -12 অপশন থাকে তাহলে আমরা দুটোই নেব, যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভ অপশন থাকে তাহলে আমরা সেটা নেগেটিভ ভাবেই নেব। তো দেখুন এইবার এই ম্যাথটার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় হয়তো দেখা গেল আমাকে এর ভ্যালু বের করতে দিল, হয়তো বললো যে এর প্রথম পদটা কত, বা কোনো ক্ষেত্রে হয়তো বললো যে আমার শেষ পদটা কত। সব সময় যে মধ্য সমানুপাতি দেবে এর কিন্তু কোনো মানে নেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু দেখে নেব যে আমার
হচ্ছে আমাকে কোনটা বের করতে হবে এবং তার উপর বেস করে কিন্তু আমি এই হচ্ছে এই স্ট্রাকচারটাই আমি ফেলবো যে a বাই b ইজ ইকুয়াল টু b বাই c। তবে কিন্তু আমরা যে কোনো একটা, যদি আমার কখনো পূর্বপদ বের করতে হয় তাহলে আমি হচ্ছে এর মানটা পাবো এবং বাকি দুটো আমার দেওয়া থাকবে। যদি কোনো ক্ষেত্রে আমার c এর মান বের করতে হয় তাহলে দেখা যাচ্ছে এর ভ্যালু বা b এর ভ্যালু এইটা দেওয়া থাকবে, আমাকে c অর্থাৎ শেষ পদের ভ্যালুটা আমাকে কিন্তু বের করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মধ্য সমানুপাতি অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে এই হচ্ছে এইগুলোকে আমরা সলভ করব। তো নেক্সট দেখো, নেক্সট যেটা আমাকে বলেছে, দেখো এর চতুর্থ সমানুপাতি কত। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম যে যদি আমার ভ্যালুটা তিনটে থাকে, অর্থাৎ a is to b, double is to b is to c থাকে, কিন্তু বা প্রপোর্শনেট, ধরুন এটাকে আমরা আরেকটা ভাবেও বলতে পারি যে a is to b প্রপোর্শনেট টু b is to c। এইবার আমরা যেটা শিখবো যে যদি আমার চারটে পদে আলাদা আলাদা থাকে, অর্থাৎ যদি দেখা যাচ্ছে আমার a is to b is double is to c is to d থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ভ্যালুটাকে বের করব। আগে যেটা আমার c এর জায়গায় b টা ছিল এবং লাস্ট পদ আমার একটা অন্য ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ম্যাথটাতে আমার চারটে পদই কিন্তু আলাদা আলাদা থাকবে, কিন্তু এদের প্রপোর্শন রেশিওটা কিন্তু সবসময় এক থাকবে। কিভাবে? এর মিনিংটা দাঁড়ায় এটাই যে a বাই b ইজ ইকুয়াল টু c বাই d, অর্থাৎ আমরা বলতে পারি AD এবং BC এর ভ্যালুটা কিন্তু সেম হবে। আমরা কি করে ভ্যালুটাকে, তো দেখুন এখানটা আমরা এটাকে বলবো প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি এবং এটা চতুর্থ সমানুপাতি। দেখুন এখানে যেমন আমাকে বলেছে চতুর্থ সমানুপাতিটা বের করতে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমার তা থাকবে না। সব ক্ষেত্রে কিন্তু আমাকে বলতে পারে প্রথমটা বের করো, কোনোটাই বলবে দ্বিতীয়টা বের করো, কোনোটাতে বলবে তৃতীয়টা বের করো, আর এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে চতুর্থ সমানুপাতি বের করো। তো দেখা যাক আমরা এই ফরম্যাটে ফেলে চতুর্থ সমানুপাতিটা বের করতে পারি কিনা। তাহলে এখানে দেখুন 8, 16, 24, অর্থাৎ প্রথমটা 8, দ্বিতীয়টা 16, তিন নম্বরটা হচ্ছে 24। তাহলে এখানে আমার বের করতে হবে যে 4 নম্বরটা কত, অর্থাৎ d এর ভ্যালুটা কত হবে। তো সেম একই বললাম, তো ধরুন এইখানটায় যদি আমরা d লিখতে পারি বা আপনারা সুবিধার্থে যদি x লেখেন, ঠিক আছে। তো আমি d হিসাবেই করছি যে 8 into d is equal to 16:24। তাহলে দেখুন এখান থেকে যদি আমি d এর ভ্যালুটা বের করি তাহলে 16:24/8। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, জাস্ট কাটাকুটি করে দেবো, তাহলে 24 দুগুণি 48। তাহলে আমার চতুর্থ সমানুপাতিটার ভ্যালু দাঁড়ালো 48। তো অপশন ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা বলতে পারো যে চতুর্থ সমানুপাতি বের করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা মধ্য সমানুপাতি বের করার ক্ষেত্রে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম সেগুলো তোমরা একটু চেক করে নিতে পারো যে এই যে পর্যন্ত দেখালাম, বিশেষ করে লাস্টের যে অঙ্ক দুটো দেখালাম এর মধ্যে তোমাদের কোনো কোয়ারিজ আছে কিনা তোমরা সেটা আমাকে বলতে পারো। হচ্ছে এখানে আমাদের আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা বলতে পারো যে চতুর্থ সমানুপাতি বের করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা মধ্য সমানুপাতি বের করার ক্ষেত্রে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম সেগুলো তোমরা একটু দেখো করে নিতে পারো। এইবার আমাকে কি বলেছে যে ক্রমিক সমানুপাতি বের করতে। দেখুন ক্রমিক কথাটার মধ্যে কি আছে, ক্রম অর্থাৎ পর পর। তাহলে এই পর পর অর্থাৎ এরপরে কি আছে এইটা আমাকে বের করতে দিয়েছে। আগে প্রথমটা হচ্ছে আমরা দেখলাম যে দেখো
দেখো প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম কি যে মধ্য সমানুপাতি বের, এবং তারপরে দেখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতি কি করে বের করতে হয়। এইবার আমাদের হচ্ছে ক্রমিক সমানুপাতি কি করে বের করতে হবে সেটা আমাকে দেখাতে হবে। এরপরে কি আছে এইটা আমাকে বের করতে দিয়েছে। আগে প্রথমটা হচ্ছে আমরা দেখলাম যে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম কি যে মধ্য সমানুপাতি বের, এবং তারপরে দেখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতি বের করতে হয়। এইবার আমাদের হচ্ছে ক্রমিক সমানুপাতি কি করে বের করতে হবে সেটা আমাকে দেখুন। এখানে আমাকে যদি আমরা ক্রমিক সমানুপাতি বের করি তাহলে সেক্ষেত্রে আমার কি হতো, a by b is equal to b by c, অর্থাৎ b স্কয়ার ইকুয়াল টু ac। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্রমিক সমানুপাতি বের করার নিয়ম। তো দেখুন ক্রমিক সমানুপাতি বের করার এটাই হচ্ছে নিয়ম। তো এক্ষেত্রে আমার কিন্তু ক্রমিক সমানুপাতিগুলো দিয়ে দিয়েছে যে x + 1, 5x - 3 এবং 11x + 3, এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে x এর ভ্যালুটা কত হবে? তাহলে দেখুন এখানে আমি তাহলে এইটাকে যদি আমি a ধরি তো b by c, অর্থাৎ b স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি এবং এটাকে যদি আমি c ধরি, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে 5x ক্রমিক সমানুপাতি বের করার এটাই হচ্ছে নিয়ম। তো এক্ষেত্রে আমার কিন্তু ক্রমিক সমানুপাতিগুলো দিয়ে দিয়েছে যে x + 1, 5x - 3 এবং 11x + 3, এই 5x ক্রমিক সমানুপাতি -3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এইটাকে যদি আমি a ধরি b by c, অর্থাৎ x + 1, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি এবং এটাকে যদি আমি c ধরি, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে 5x + 1 into 11x + 3। তাহলে দেখুন আমাকে বের করতে হবে এখানে x এর ভ্যালু। তাহলে আমাকে কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে ক্রমিক সমানুপাতি, এরা প্রত্যেকে ক্রমিক সমানুপাতি, অর্থাৎ ক্রমে আছে, অর্থাৎ পরপর আছে। তো সেক্ষেত্রে আমি এই ফর্মুলা অনুযায়ী আমি কিন্তু x এর ভ্যালুটা বের করে দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা আমরা a - b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে 5x + 1 into 11x + 3। তাহলে দেখুন এখানে হচ্ছে আমার 11x স্কয়ার প্লাস বলে দিয়েছে যে ক্রমিক সমানুপাতি 3x প্লাস 11x প্লাস, তো সেক্ষেত্রে আমি এই ফর্মুলা অনুযায়ী, তো দেখুন এখানে হচ্ছে x স্কয়ার গুলো আর x গুলো এবং টোটাল মানটাকে আমি এইদিকে নিয়ে যাব। তাহলে এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে আপনার 7x স্কয়ার এখানে হচ্ছে আমার 11x স্কয়ার প্লাস 3x প্লাস 11x প্লাস 3। তো দেখুন এখানে হচ্ছে দেখুন এইখানটা আমার কি দাঁড়াচ্ছে যে 20, এইদিকে একটা দিকে হচ্ছে আমার 25x স্কয়ার -30x প্লাস 9, আর এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার আসছে 11x স্কয়ার প্লাস 3x প্লাস 11x প্লাস 3। তো সেক্ষেত্রে আমি এখন কি করব,
যে এইটা যেহেতু আমার একটা পলিনোমিয়াল আছে, তো আমি সবগুলোকে একদিকে নিয়ে যাব এবং এর থেকে আমরা হচ্ছে এর যে আমরা কিন্তু যেহেতু এখানে স্কয়ার আছে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো মান এখানে পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা দেখাতে পারি যে ধরুন যে এই যে অঙ্কটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে হচ্ছে পলিনোমিয়াল আছে সেই জন্য কিন্তু আমরা দুটো অ্যান্সার পাবো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 7x স্কয়ার এবং যদি এখানে হচ্ছে আপনার 11 এবং 3 অর্থাৎ 14x আর এখানে আছে 10x, তাহলে 22x। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ধরুন যে এই যে অঙ্কটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে হচ্ছে 6 = 0, আমরা দুটো অ্যান্সার পাবো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 7x স্কয়ার এবং যদি এখানে হচ্ছে আপনার 11 এবং 3 অর্থাৎ 14x আর এখানে আছে 10x, তাহলে 20। সরি একটুখানি ভুল হচ্ছে, একটুখানি ভুল হচ্ছে 6 = 0 এখানটা আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 7x স্কয়ার এখানটা আসছে আপনার 14x স্কয়ার মাইনাস 44x প্লাস 6 = 0। দেখুন এখানটা যেহেতু 25x স্কয়ার এটা পজিটিভ আছে এবং এই দিকে যেহেতু 11x স্কয়ারটা পজিটিভ আছে, তো আমি সমস্ত x স্কয়ার x এবং তার সাথে আমার যে মান সিঙ্গেল মানটা রয়েছে সেগুলোকে আমি একটা দিকে নিয়ে আসবো। তো এক্ষেত্রে যদি 40 এবার দেখুন এখানটা কি আছে 14x স্কয়ার মাইনাস 44x প্লাস 6 = 0। তো আমি সুবিধার জন্য এই জায়গাটা একটু ক্যালকুলেশনটা করছি, তাহলে আমার একটু দেখাতে সুবিধা হবে। দেখুন সবকটার থেকে আমি 2 করে বাদ দিয়ে দেবো, তাহলে কি দাঁড়াচ্ছে 7x স্কয়ার মাইনাস 22x প্লাস 3 = 0। যেহেতু আমরা উভয় মানে সবকটার থেকে যেহেতু 2 করে আমি মানে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার কিন্তু নিট রেজাল্টটা দাঁড়াচ্ছে এইরকম। তাই সেক্ষেত্রে আমি বলতে পারি এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ এসছে এবং দ্বিঘাত সমীকরণটাকে আমি সলভ করব। তো কিভাবে সলভ করব? দেখুন 7x স্কয়ার মাইনাস 21x minus x plus 3 is equal to 0। এবার আমি এখান থেকে যদি 7x কমন নিই তাহলে x minus 3। অন্যদিকে যদি আমি -1 কমন নিই তাহলে দেখা যাবে এটা আসবে x minus 3 is equal to 0। তো দেখুন এক্ষেত্রে কি হচ্ছে আমার x minus 3 into 7x minus 1 is equal to 0। দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু প্রতিটা জায়গায় দেখুন দুটো করে ভ্যালু আছে, অর্থাৎ x এর এখান থেকে কিন্তু আমরা x এর দুটো ভ্যালু পাবো। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে একটা মান আসবে x = 3 আর আরেকটা মান আসবে x = 1/7। তা দেখুন তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 7x স্কয়ার মাইনাস 22x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার একটা বেস সমীকরণ এসছে, বেস দ্বিঘাত সমীকরণ এসছে এবং দ্বিঘাত সমীকরণ সলভ করার যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি বা মিডল টার্ম করেছি। তো সেটার মাধ্যমে আমি এখান থেকে পেয়ে গেলাম x minus 3 into 7x minus 1। তো যেহেতু আমার এখানে দুটো মানই দেওয়া রয়েছে, দেখুন প্রতিটা অপশনের ক্ষেত্রে দুটো করে মান আছে, তো
সেক্ষেত্রে আমি কি করব, যে আমি এই দুটো মানই বের করলাম, অর্থাৎ একটার ভ্যালু আসছে x = 3 আর একটার ভ্যালু আসছে x = 1/7। তো দেখুন, তাহলে আমরা যদি এই ক্রমিক সমানুপাতি যদি আমাদের বলে দেওয়া থাকে, অর্থাৎ ক্রম কথার অর্থ হচ্ছে পর পর আসছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, যে ক্রমিক সমানুপাতি যদি আমার থাকে, তো সেক্ষেত্রে আমি সেই ফরম্যাটটাকে a/b = b/c ফরম্যাটে সাজিয়ে নেব, এবং সেখানে আমি পূর্বপদ যেটা থাকবে সেটাকে আমি ধরে নেব a, যেটা মিডিলে অর্থাৎ যেটা দ্বিতীয় পদ থাকবে সেটাকে আমি b ধরে নেব, এবং তারপর ধরে নেব c, সেটা অনেকটা ফরম্যাট থাকবে b² = ac। তো সেক্ষেত্রে আমি এই ফরম্যাটে বসিয়ে নেব এবং এর উপরে বেস করে আমি ক্যালকুলেশন করব। অনেক অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে হয়তো এটা বলে দেওয়া নাও থাকতে পারে, হয়তো দেখা যাচ্ছে x এর ভ্যালুটা হয়তো দেওয়া রয়েছে, কিন্তু আমাকে ক্রমের হয়তো দ্বিতীয় পদ বা ক্রমের হয়তো তৃতীয় পদ বা ক্রমের প্রথম পদ আমাকে বের করতে দিল। তাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমরা এই সংক্রান্ত সমস্ত অঙ্কই কিন্তু সলভ করতে পারবো। সেটাকে ধরে নেব।